হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। দেখতে দেখতে এসএসসি এমটিএস এর 30 নম্বর ক্লাস আলোচনা করব আজকে। এসএসসি এমটিএস 2024 যে এক্সামগুলো হয়েছিল তারই কিন্তু কোশ্চেন আনসার আমরা একের পর এক শিফট ওয়াইজ কিন্তু আলোচনা করছি। এরই মাঝে আমরা ভূগোল, ইতিহাস এবং বুক এবং লেখকের, তাছাড়া কী দিয়েছি, গুরুত্বপূর্ণ নিয়োগ, এ সকল ক্লাস কিন্তু দিয়েছি। তো পরবর্তীতে আবারও খুবই একটা গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাস নিয়ে আসবো, যেটা হচ্ছে নৃত্য, লোকনৃত্য, যেটা খুবই ইম্পর্ট্যান্ট এমটিএস এক্সামের জন্য। তো সেটারও ক্লাস তোমাদের দেবো। এইভাবে এক এক করে টপিক ওয়াইজ কিন্তু তোমাদেরকে ক্লাস দিতে থাকবো। তোমাদের এক্সামের পর্যন্ত কিন্তু আমরা এইভাবেই ক্লাস দেব। তো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, তো তোমরা যদি এই সকল ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। এই ধরনের ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 22/10/2024 থার্ড শিফট। 22/10/2024 থার্ড শিফটে এমটিএসের যে এক্সাম হয়েছিল সেই এক্সামে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই বলবো যে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে বিভিন্ন জব রিলেটেড আপডেট, তার পাশাপাশি তোমাদের এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো চলো এবার শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে। কোন ধরনের শিলায় বিভিন্ন পুরুত্বের স্তর পাওয়া যায়? কোন ধরনের শিলায় বিভিন্ন পুরুত্বের স্তর পাওয়া যায়? এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 2, পাললিক শিলা। পাললিক শিলা এটা লক্ষ্য করা যায়। বেলে পাথর পাললিক শিলার উদাহরণ, এটাও মনে রাখো। কোশ্চেন থাকে যে পাললিক শিলার উদাহরণ দাও বলে অপশান দেওয়া থাকলো, তো সেদের মধ্যে বেলে পাথর বা বেলে পাথর কোন ধরনের শিলা? পাললিক শিলা। পাললিক শিলা লিথিফিকেশন প্রক্রিয়া দ্বারা গঠিত হয়। লিথিফিকেশন প্রক্রিয়া দ্বারা গঠিত হয়। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিচের কোন রোগটি উইডাল পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়? উইডাল প্রক্রিয়ার মাধ্যমে শনাক্তকরণ করা হয় যে রোগ, সেটি হচ্ছে টাইফয়েড। টাইফয়েড শনাক্তকরণ করা হয়। টাইফয়েড জ্বর উইডাল প্রক্রিয়ার মাধ্যমে নির্ণয় করা যেতে পারে। জর্জেস ফার্নাল্ড উইডাল এর নামে এই উইডাল টেস্টের নামকরণ করা হয়েছে। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন, বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস নাটক কোন ভাষায় রচিত? তাহলে দেখো মুদ্রা রাক্ষস এটা কার রচিত? না হচ্ছে বিশাখা দত্ত। কিন্তু এটি কোন ভাষায় এখানে জিজ্ঞেস করেছে, কোন ভাষায় রচিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, সংস্কৃত ভাষায় এটি রচিত হয়েছিল। মুদ্রা রাক্ষস হলো বিশাখ দত্তের সংস্কৃতে রচিত একটি ঐতিহাসিক নাটক, যা ভারতের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষমতায় আরোহণের বর্ণনা দেয়। ক্ষমতার আরোহণের বর্ণনা দেয়। এরপরে দেখো ভীম ইউপিআই। তো এখানে এম এর অর্থটা কি? এই ভীম ইউপিআইতে যে ভীমের এম, সেই এম এর অর্থ জিজ্ঞেস করছে। তাহলে আমাদেরকে ভীম ইউপিআইয়ের ফুল ফর্মটা কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। তো এটা সঠিক অ্যান্সার হবে মানি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এবার দেখে নাও 2016 সালের 30শে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভীম অ্যাপটি চালু করেছিল। ভীম বলে একটা অ্যাপ, সেই অ্যাপটা চালু করেছিল নরেন্দ্র মোদী 30শে ডিসেম্বর। ভীম, যার ফুল ফর্ম হচ্ছে ভারত ইন্টারফেস ফর মানির সংক্ষিপ্ত রূপ, ভারত ইন্টারফেস ফর মানি। ভীম ইউপিআই এর প্রেক্ষাপটে ভীমে আই শব্দের অর্থ তাহলে কি? ইন্টারফেস। আই শব্দের অর্থ হচ্ছে ইন্টারফেস। তো দেখো এমটিএস 2020-তে কী ছিল? আই এর অর্থ। 24-এ কী এসছে? এম এর অর্থ। তো এই রকমভাবে তো আমাদের দুটোই ভালো করে মনে রাখতে হবে। তারপরে চলে যাবো 5 নম্বর কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? এটা তো আমরা অনেকবার আলোচনা করেছি, আমি বলেও ছিলাম গত বছর
যে সাক্ষরতার হারটা টোটাল যে সাক্ষরতার হার এটা অবশ্যই মনে রাখতে হবে, সেই সময় ইম্পর্টেন্টও বলে দিয়েছিলাম আমি। তো সঠিক অ্যান্সার হবে 74.04। 74.04 হচ্ছে সাক্ষরতার হার। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04, যেটা এমটিএস 22-এ, 23-এ, 24-এ লাগাতার এসছে কিন্তু এরা। পুরুষ জনসংখ্যা এবং মহিলা জনসংখ্যা সাক্ষরতার হার ছিল 82.10 আর 65.46। এই দুটো ভালো করে মনে রাখো। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে 96.2 সাক্ষরতার হার সহ সাক্ষরতার দিক থেকে কেরালা কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। আর 2011 সালে আদমশুমারি অনুসারে সমস্ত রাজ্যের মধ্যে বিহারের সাক্ষরতার হার সর্বনিম্ন। সবচেয়ে বেশি প্রথম স্থানে রয়েছে সাক্ষরতার হার দিক থেকে কেরালা, আর সর্বনিম্ন হচ্ছে বিহার। এছাড়া 2011 সালে আদমশুমারি অনুসারে অরুণাচল প্রদেশের সাক্ষরতার হার 66.95% সহ ভারতের এটা দ্বিতীয় সর্বনিম্ন সাক্ষরতার হার। তো এখন কিন্তু কোশ্চেন এইভাবেই আসে, প্রথম বা সর্বোচ্চ বা সর্বনিম্ন না জিজ্ঞেস করে দ্বিতীয় জিজ্ঞেস করছে। তো দ্বিতীয়টা অবশ্যই মনে রাখো, দ্বিতীয় সর্বনিম্ন সাক্ষরতার হার রয়েছে অরুণাচল প্রদেশ। এরপরে দেখো 6 নম্বর কোশ্চেন, কোষ্ঠকাঠিন্য একটি চিহ্ন হতে পারে যে ব্যক্তি ড্যাশের অভাব থেকে ভুগছে। কোষ্ঠকাঠিন্য বলো এটা কিসের অভাবে হয়ে থাকে? এটা হয়ে থাকে খাদ্য তালিকাগত ফাইবারের অভাবে এটা কিন্তু হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য। ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, বারবার এক্সামে দিয়ে থাকে। তো এটা সঠিক অ্যান্সার হবে আয়ারল্যান্ডের সংবিধান থেকে রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতিটা ধার করা হয়েছে। আমি তো বারবারই বলি যে এই সকল নোটস, এই যে ধরো কোন দেশ থেকে কী সংবিধানে কী ধার করা হয়েছে তার ফুল ডিটেলস, ফুল একদম লিস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের পেড পিডিএফ যেটা রয়েছে ওই পিডিএফের মধ্যে। আমাদের ব্যাচে এমটিএস ব্যাচে যুক্ত হলেই সেটা পেয়ে যাবে। নিম্নলিখিত কোন বছরে লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা দেন? এটা তো পারবে সবাই, খুবই ইজি একটা কোশ্চেন। বঙ্গভঙ্গর ঘোষণা করেন লর্ড কার্জন, এটাও মনে রাখো। কবে হয়েছিল বঙ্গভঙ্গ? 1905 সালে। তারপরে দেখো নিচের কোনটি ভারতের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নয়? দেখো যোগ্যতা সবসময় জিজ্ঞেস করে, আবার যোগ্যতা নয়ও জিজ্ঞেস করে। তো এখানে নয়টা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো ভারতের নাগরিক হতে হবে, দেখো ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ভারতের নাগরিক তো অবশ্যই হতে হবে, তো এটা তো ঠিকই আছে। জনগণের ঘরের সদস্য হিসেবে নির্বাচনের জন্য যোগ্য হতে হবে, এটাও ঠিকই আছে। 35 বছর বয়স পূর্ণ হতে হবে, 35 বছর বয়স পূর্ণ হতে হবে, এটাও ঠিক। আর লাভের যে কোনো পদে থাকতে হবে, লাভের পদে থাকতে হবে, যিনি রাষ্ট্রপতি হবেন তাকে কিন্তু কোনো লাভের পদে থাকা যাবে না। তাহলে অপশান নম্বর 4 এখানে আমাদের হয়ে যাবে সঠিক আনসার। এছাড়া এই যে ধারা 58 যেটা হচ্ছে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনের যোগ্যতা কথা বলা হয়েছে। আর কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যোগ্য হবে না যদি না তিনি ভারতের একজন নাগরিক হন, বয়স 35 বছর পূর্ণ না হয়। এই যে আমি বলছিলাম যে অনেক সময় কোশ্চেন দেয় না যে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে কি যোগ্য থাকতে হবে, বলে অপশানে থাকতেই পারে যে 35 বছর পূর্ণ হতে হবে। এটা কিন্তু এমটিএস 2022-এ এসেছিল। লোকসভা সদস্য হিসেবে নির্বাচনে যোগ্য হতে হবে। আর ভারতের সংবিধান ধারা 52-তে বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি অবশ্যই থাকবেন, এটা ধারা 52-তেও রয়েছে। এরপরে চলে যাও 10 নম্বরে, লোসুং উৎসব প্রধানত সিকিমের নিম্নলিখিত কোন উপজাতি দ্বারা পালিত হয়? লোসুং উৎসব এটা হয়ে থাকে ভুটিয়া উপজাতি দ্বারা পালিত হয়ে থাকে এই লোসুং উৎসব। এরপরে লোসুং উৎসব প্রতি বছর সিকিমে অনুষ্ঠিত হয়। কোথায় হয়ে থাকে? সিকিম। ভুটিয়া উপজাতি দ্বারা পালিত হয়, যা প্রতি বছর ডিসেম্বর মাসে পালিত হয়। এবার আমরা যে পিডিএফের কথা একটু আগে বলছিলাম সেটা, আমাদের এমটিএস ব্যাচ চালু হয়ে গেছে। যদি তোমরা অ্যাড হতে চাও তাহলে তোমাদেরকে কী করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। মেসেজ করলে তোমাদেরকে পেমেন্ট কীভাবে করবে সেটা বলে দেবো। পেমেন্ট
হচ্ছে মূল্য হচ্ছে 199 টাকা। 199 টাকায় তোমরা কী কী পাবে? ফার্স্ট তোমাদের হোয়াটসঅ্যাপে এই 4খানা পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। যেই 4খানা পিডিএফ হচ্ছে, একটা হচ্ছে 2019 থেকে 24 এমটিএসে যে এক্সাম হয়েছে সেই এক্সামের জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো এসেছিলো 6200 প্লাস এমসিকিউ উইথ এক্সট্রা ডিটেল। শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, প্রশ্ন উত্তরের পাশাপাশি কিন্তু এক্সট্রা নোটস রয়েছে, অনেক এক্সট্রা নোটস রয়েছে যেগুলো তোমাদের আপকালীন বা তোমাদের যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই এক্সট্রা নোটসগুলো। শুধুমাত্র এমটিএস নয়, এমটিএসের পাশাপাশি আরও অন্যান্য এক্সামের জন্যও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে আরও দেওয়া হবে তোমাদের স্ট্র্যাটেজিকে 14খানা টপিকের উপর একটা নোটস। কারেন্ট অ্যাফেয়ার্স 2024 কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে, ফুল কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর, এবং ইংলিশেরও কোশ্চেন তোমাদের দেওয়া হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে 1700, তার সঙ্গে থাকবে সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়মস এবং গ্রামার রুলস। এছাড়া শুধুমাত্র এই 4টা নয়, এই 4টার পাশাপাশি আরও রয়েছে, এগুলো তো হোয়াটসঅ্যাপে পাঠানো হবে এই 4টা পিডিএফ। তার পাশাপাশি কী করা হবে তোমাদের জন্য? এই এমটিএস 2025-এর ব্যাচ, যেটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ তৈরি করা হয়েছে, টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে। পেমেন্ট করলেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, তার সাথে সাথে তোমাদেরকে টেলিগ্রামে অ্যাড করে দেওয়া হবে। ওই টেলিগ্রামে ইতিমধ্যে অনেক নোটস দেওয়া হয়ে গেছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স 2025 দেওয়া হয়ে গেছে, ম্যাথ, রিজনিং, ইংলিশেরও কিন্তু অনেক নোটস, তাছাড়া আমরা যে টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলোর পিডিএফ, এগুলো কিন্তু, বা ইতিহাসের 1000খানা কোশ্চেন, এইভাবে ভূগোলের 1000খানা কোশ্চেন, এইভাবে পিডিএফ কিন্তু ইতিমধ্যে টেলিগ্রামে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে আমরা যে ক্লাসগুলো করাবো টপিক ওয়াইজ সে সকল ক্লাসের পিডিএফ কিন্তু ওখানে দিয়ে দেবো, তো সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এ টু জেড মানে তোমাদের এমটিএস এক্সামের জন্য যা কিছু দরকার সমস্ত কিছু পেয়ে যাবে আমাদের ওই টেলিগ্রাম গ্রুপে। তো যদি অ্যাড হতে চাও, আমাদের ব্যাচ যদি পারচেজ করতে চাও, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, করে সেখানে তোমাদেরকে বলে দেবো যে এই পেমেন্টটা কীভাবে করবে। ঠিক আছে, 199 পেমেন্টটা কীভাবে করবে সেটা আমরা বলে দেব। তো দেখো, যদি তোমাদের নিতে ইচ্ছে হয় তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। তো এবার দেখো আমরা 11 নম্বর কোশ্চেন দেখে নিই কী রয়েছে। ভারতের বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কোনটি? ভারতের বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প সেটা কোনটা? না, সেটা হচ্ছে তুলা বস্ত্র শিল্প। তুলা বস্ত্র শিল্প ভারতের বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প। দিল্লি সালতানাতের নিচের কোন রাজবংশ অবশেষে জৌনপুরকে দিল্লি সালতানাতের সাম্রাজ্যের সাথে যুক্ত করে? দিল্লি সালতানাতের নিচের কোন রাজবংশ? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, লোদি রাজবংশ। জৌনপুর সুলতানি সাম্রাজ্যের সার্কি রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল। মালিকুল সার্কি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন, যে বৈশিষ্ট্যের কারণে কার্বন একটি সি অর্থাৎ কার্বন কার্বন সমযোজী বন্ধন, সি সিঙ্গেল বন্ড সি, এই সমযোজী বন্ধন গঠন করতে পারে, তাকে কি বলে? তাকে কি বলে? না, তাকে বলা হয় ক্যাটিনেশন। ক্যাটিনেশন ধর্ম বলা হয়। তারপরে দেখো 14 নম্বর, ড্যাশ নাগপুর লোকনৃত্য ঝুমারের একজন উদ্যোক্তা হওয়ার জন্য পদ্মশ্রী 2017 পুরস্কার পেয়েছেন। নাগপুরি লোকনৃত্য ঝুমারের একজন উদ্যোক্তা হওয়ার জন্য পদ্মশ্রী 2017 পেয়েছেন। তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন মুকুন্দ নায়ক। অপশান নাম্বার 4 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, মুকুন্দ নায়ক। এরপরে 15 নম্বর, দ্য ক্যাচার ইন দ্য রাই, এই উপন্যাসটি কে লিখেছেন? দ্য ক্যাচার ইন দ্য রাই, এটা লিখেছেন কে? না, এটা লিখেছেন জেডি সেলিঙ্গার লিখেছেন। নিচের কোন ঘটনা এবং তাদের হোস্ট সঠিকভাবে মিলেছে? 4টার মধ্যে 3টে মিলেনি, একটা মাত্র মিলেছে, সেটা হচ্ছে অপশন নাম্বার 3তে যেটা রয়েছে আইসিসি বিশ্বকাপ পুরুষ ক্রিকেট 2019, যেটা ইংল্যান্ড এবং ওয়েলস হোস্ট করেছিল। বাকি প্রত্যেকটাই ভুল, 2011, 15, 7 দেখে নাও এখানে সঠিকগুলো। আইসিসি বিশ্বকাপ পুরুষ ক্রিকেট 2011, যেটা হোস্ট করেছিল ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ। 2015 যেটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর হচ্ছে 2007 দক্ষিণ আফ্রিকা। এই হোস্ট কান্ট্রিগুলো অবশ্যই মনে রাখো। তারপরে দেখো 17 নম্বর, পঞ্চপাটমালি খনিজ আমানত
অঞ্চলটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? পঞ্চপাটমালি খনিজ আমানত অঞ্চলটি এটি কোন রাজ্যে রয়েছে? এটি রয়েছে ওড়িশা। ওড়িশা রাজ্যে রয়েছে। উড়িষ্যার কোরাপুট জেলার পঞ্চপাটমালিতে বক্সাইট খনিজটি বিশাল আমানত রয়েছে। এরপরে 18 নম্বর, 2023 সালে ভারত সরকার গোবর্ধনের অধীনে কতগুলি নতুন ওয়েস্ট টু ওয়েলথ প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব করেছেন? ওয়েস্ট টু ওয়েলথ প্ল্যান্ট স্থাপত্যের প্রস্তাব করেছেন। সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2, 500টি। টিরোট সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের নেতা ছিলেন? আর তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, অনেকে দেখছি লাইক করোনি, কিন্তু ক্লাস দেখছো ভালো লাগছে, কিন্তু তার সত্ত্বেও লাইকটা করছো না কেন বলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে ফেলো। পরবর্তী আমরা কিন্তু এই প্রিভিয়াস ইয়ার পাশাপাশি টপিক ওয়াইজ ক্লাস কিন্তু অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। আর এই সকল ক্লাস যদি পেতে চাও তাহলে এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, রেগুলার ক্লাস দেখো কিন্তু তাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অনেকে রয়েছে এরকম, তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করে রাখলে আমরা যখনই ক্লাস আপলোড করবো সেটা নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই, বা আমরা যে কুইজের কোয়েশ্চেনগুলো দিয়ে থাকি ওখানে, সেগুলো তোমাদের কাছে যাবে, তাই না? তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে ফেলো। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? টিরোট সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের নেতা ছিলেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার 1, খাসি বিদ্রোহের নেতা ছিলেন। তো অ্যাংলো খাসি যুদ্ধ 1829 থেকে 1833 সালের মধ্যে খাসি জনগোষ্ঠী এবং ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে স্বাধীনতা সংগ্রামের অংশ ছিল। বিদ্রোহী নেতা ছিলেন হচ্ছে টিরোট সিং, স্যাম নুনকলো এবং ভারমালিকের শাসক টিরোট সিং স্যাম ছিলেন তাহলে অ্যাংলো খাসি যুদ্ধের নেতা। 20 নম্বর কোশ্চেন, ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল কোন রাজ্যের বাসিন্দা? সুমিত নাগাল ইনি একজন হরিয়ানার বাসিন্দা। কোন ভারতীয় সংসদ সদস্যকে 2023 সালের জানুয়ারিতে ইন্ডিয়া উইকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স অনার দেওয়া হয়েছিল? ইন্ডিয়া ইউকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স দেওয়া হয়েছিল কোন ভারতীয় সংসদ সদস্যকে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার 3, রাঘব চাড্ডা হয়ে যাবে অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার। ড্যাশ মহাকাব্য মহাভারত, রামায়ণ এবং পুরাণের গল্পগুলিতে নৃত্য অন্তর্ভুক্ত রয়েছে? এটা সঠিক অ্যান্সার হবে কথাকলি। যে কথাকলি নৃত্য, মহাকাব্য, মহাভারত, রামায়ণ এবং পুরাণের গল্প এগুলো কিন্তু রয়েছে। 23 নম্বর, মন্দিরের স্থাপত্যের দ্রাবিড় শৈলী ভারতের কোন অংশ থেকে দেখা যায়? মন্দিরের স্থাপত্যের দ্রাবিড় শৈলী এটা ভারতের কোন অংশে দেখা যায় বলো দেখি? ভারতের দক্ষিণ ভারত অংশে। ভারতের কে সর্বপ্রথম দারিদ্র্য সীমার ধারণা প্রবর্তন করেন? ভারতের কে প্রথম দারিদ্র্য সীমা ধারণা প্রবর্তন করেন? তিনি হচ্ছেন দাদাভাই নৌরোজি। লাস্ট কোশ্চেন আছে ক্লাসের, 2018 সালের গণেশ এবং কুমারেশ রাজা গোপালন কর্ণাটিক যন্ত্র সঙ্গীতের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন। তো কোন যন্ত্র বাজানোর জন্য তারা এই পুরস্কার জিতেছেন? গণেশ এবং কুমারেশ রাজাগোপালন কর্ণাটিক যন্ত্র সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন। তো ইনারা হচ্ছে বেহালা বাদক। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। এখন যারা ক্লাসটাকে লাইক করোনি অবশ্যই বলবো লাইক করে ফেলো, তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে, যেটা টেলিগ্রামে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে, বা ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। এখানে তোমরা সমস্ত কিছু এক্সাম রিলেটেড আপডেট এবং জব রিলেটেড আপডেট কিন্তু পেয়ে যাবে। আর যদি তোমরা এই আমাদের ব্যাচে MTS 2025-এর ব্যাচে MTS এবং হাবিলদার 2025-এর ব্যাচে অ্যাড হতে চাও, আর কিন্তু বেশি দিন এক্সামের জন্য বাকি নেই, ঠিক আছে? 2 মাসেরও কম কিন্তু বাকি রয়েছে এক্সামের জন্য। তো দেরি করো না,
যদি নিতে চাও, আমাদের ব্যাচে অ্যাড হতে চাও, পিডিএফগুলো নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। যদি তোমরা শুধুমাত্র যদি কেউ এই এমটিএসের এই পিডিএফটা শুধু নিতে চাও 2019 থেকে 24, তো সেটার জন্যও মেসেজ করতে পারো। ওটার প্রাইস পড়বে 149 টাকা। ঠিক আছে? 2019 থেকে 24 শুধুমাত্র এই পিডিএফটার প্রাইস পড়বে 149 টাকা। যদি কেউ নিতে চাও তো দেরি করো না, হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে।